আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ হাজারো সমস্যা, আমাদের রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনের দূরত্ব, প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের যে পাহাড় সমস্যা, শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আছেন, তিনি সেখান থেকে টুস করে এইমাত্র বাংলাদেশে ঢুকে পড়েন। বেগম খালেদা জিয়া কবে দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন, কেন তার দেরি হচ্ছে? তারপর তারেক রহমান সাহেব কেন আসতে পারছেন না? আবার ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গিয়েছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার জন্য পাগল পাড়া হয়ে পড়েছে। এই সকল চলমান সমস্যা, আলাপ আলোচনা সবকিছুর ঊর্ধ্বে গত প্রায় 1 মাস ধরে আমরা মার্কিন নির্বাচন নিয়ে বেশ উদ্বিগ্ন, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে এই বাংলাদেশে এইবারে যতটা আলাপ আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত এমনটি আসলে আমি আমার জন্মে কখনো দেখিনি। আমাদের দেশের একটা বিরাট অংশের লোক আমেরিকাতে থাকেন, প্রবাসী ভাই বোনেরা। তারা কেউ রিপাবলিকান সমর্থক, কেউ হয়তো ডেমোক্র্যাট সমর্থক, তাদের আত্মীয় স্বজনরা মিলে আমরা বাংলাদেশে বসে বিভিন্ন রকম সমীকরণ করার চেষ্টা করেছি অতীতকালে। কিন্তু এইবার এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এলে আমাদের দেশের রাজনীতির কী হবে, কিংবা যদি কমলা হ্যারিস বিজয়ী হন তাহলেই বা রাজনীতির কী হবে, এই বিষয়গুলো নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছিল দীর্ঘদিন থেকে। আওয়ামী লীগের যারা লোকজন তারা ধরে নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাদের তকদির খুলে যাবে এবং নরেন্দ্র মোদীরও তকদির খুলে যাবে। এবং আওয়ামী লীগের সভানেত্রী যেভাবে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন বাংলাদেশে ঢুকে পড়ার, এটা অসম্ভব কিছু হবে না যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যান। আর অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটার উপর স্ট্যান্ড থাকেন, তাহলে বর্তমান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সত্যিকার অর্থে বিপদে পড়বেন। কারণটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কখনোই ভালো ছিল না। 2 নম্বর হলো যে উনি, অর্থাৎ বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তার সুদীর্ঘ জীবনে আমেরিকার যে লবিং বা সেখানে তার যে চলাফেরা সবই ডেমোক্র্যাটদের সাথে। তার বন্ধু ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন, এবং সেই হিলারি ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে, ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে তিনি বিশাল একটা অ্যামাউন্ট, অকল্পনীয় বিশাল একটা অ্যামাউন্ট তিনি সেখানে দান করেছেন। এবং আমেরিকাতে যে কটি প্রতিষ্ঠান খুবই বিতর্কিত, যারা টাকা নিয়ে অনেক বেশি উকালতি করেন, তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশনের যথেষ্ট বদনাম আছে। তো সেই দিক থেকে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে, বিল ক্লিন্টনের সঙ্গে, হিলারি ক্লিন্টনের সঙ্গে এবং ডেমোক্র্যাটদের সঙ্গে যে সম্পর্ক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক, এটি এই সময়টিতে এসে তার জন্য অবশ্যই শুভ ফল বয়ে আনবে না। অন্যদিকে নরেন্দ্র মোদী, তিনি সম্ভবত অপেক্ষা করছিলেন। এর কারণ হলো বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন এবং বিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তন এবং বিবর্তনের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে গেলে চুপ আছেন। জয়শঙ্কর, তাদের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনিও চুপ রয়েছেন, এবং তারা সম্ভবত মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। এখন নির্বাচন হয়ে গেল, এবং আমি যখন এই ভিডিওটা করছি তখন 99.99% বলতে গেলে একদম 100% ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছে। এবং আমেরিকাতে এবং ভারতে রীতিমতো খুশির বন্যা বয়ে চলছে, আর আওয়ামী লীগের লোকজনদের মধ্যেও খুশির বন্যা বয়ে চলছে। আর সঙ্গত কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি, তারা নানা রকম হিসাব মেলানোর চেষ্টা করছেন, কিসেতে কি হবে, কোন দিকে যাবে, বা কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। তো এরই মধ্যে এখন এই মুহূর্তে দেশের বাইরে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি আছেন, এবং তিনি দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলেও কোনো ক্ষতি হবে না। এর কারণ হলো রিপাবলিকানদের সাথে ইউনূস স্যারের একটা ভালো সম্পর্ক রয়েছে। তো এই যে ডক্টর ইউনূস ম্যাজিক এবং তার সঙ্গে রিপাবলিকানদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, এটা তো আমরা জানতে চাই নাই গো বাবা। এটা এই মুহূর্তে যে বলা মানেই এক ধরনের দুর্বলতা প্রকাশ। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু দেখে নিই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কারা কারা লাইভে আছেন আর কতজন আছেন। সম্মানিত দর্শক, কমলার বনবাস সবাই
এখানে তো মনে হচ্ছে বেশিরভাগই জয় বাংলার লোকজন আছে, এবং ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই বিশেষ করে এই শেখ হাসিনার যে ভারত চলে যাওয়া, তারপরে থেকে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের যারা লোকজন, বিএনপির লোকজনের যে অনুপস্থিতি, এটা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিএনপির পরিবর্তে এখানে আওয়ামী লীগের লোকজনের জয় জয়কার দেখা যাচ্ছে। এবং আজকের এখানেও দেখলাম যে যারা দেখছেন তারা বেশিরভাগই আওয়ামী লীগের লোক, এবং আওয়ামী লীগের লোক সেহেতু এখানে দিয়ে আর কিছু বলা দেখলাম, দেখছি যে কোনো নেগেটিভ কমেন্ট আসছে কিনা। রনি ভাই, আপনার কথা বিশ্বাস করে দয়া করে অযৌক্তিক কোনো কথা বলে, হ্যাঁ থ্যাংক ইউ মিস্টার নিয়াজ আহমেদ। রনি ভাই, আপনার কথা বিশ্বাস করি, দয়া করে অযৌক্তিক কোনো কথা বলেন না। নিয়াজ ভাই, আপনার প্রতি রহম করুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কোনো অবস্থাতেই আমার জবান, আমার বিবেক এবং বুদ্ধি, এটার সঙ্গে আমি প্রতারণা কোনোদিন করি নাই, করবো না। আমি দেখুন অনেক কথাগুলো এই যে আগস্ট মাসের 7 তারিখ থেকে বলে যাচ্ছি, ক্রমাগতভাবে বলে যাচ্ছি, যেগুলো অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু দেখেন এই 3 মাসের মাথায় এখন সারা বাংলাদেশ কিন্তু এই কথাই বলেছে। কিন্তু পুরো সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস অনেক মানুষের গালাগাল কিন্তু আমাকে খেতে হয়েছে, অনেক দুর্নাম বদনাম আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আসলে সেই দিকেই যাচ্ছে। তো কাজেই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কোনো অবস্থাতেই বায়াস হবে না, কারো পক্ষে ওইভাবে যাবে না বা কারো বিপক্ষে যাবে না। এখন যেটা আজকের প্রসঙ্গে আসি, সেটা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত একজন একরোখা প্রকৃতির মানুষ, যেদিকে যান সেদিকে যান এবং কোনো রকম ধার ধারেন না। যদি বলেন বাংলাদেশের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছেন, ইউনূসের পক্ষে আছেন বা বিপক্ষে আছেন, সেভাবে তিনি চলবেন, এবং তার চরিত্রে এবং কথাবার্তার মধ্যে কোনো রকম হেরফের কখনো হয়নি। যেটা বলেছেন বাপের বেটার মধ্যে, সেটা কিন্তু করে ছেড়েছেন। এই যে করোনার সময়, এই করোনা যে একটা ভুয়া করোনা, এবং এটা যে চীনের একটা চক্রান্ত বা আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর একটা চক্রান্ত, এটা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে সাহসিকতা নিয়ে কথাগুলো বলেছিলেন, এবং তার প্রেক্ষিতে তিনি এই করোনা টিকা নেননি, তাকে জোর করে সেই করোনা টিকা দেওয়া হয়েছে এবং জোর করে বলা হয়েছে সে করোনা আক্রান্ত হয়েছে। তো ওই সময়টাতে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এই ধরনের সততা তার আছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি উত্তর কোরিয়ার সাথে একটা বন্ধুত্ব করতে চেয়েছেন, 2 বার উত্তর কোরীয় নেতার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন, সমস্ত প্রোটোকল ভেঙে তিনি হেঁটে হেঁটে যেভাবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, এর মধ্যে তার একটা একগুঁয়েমি আছে, পাগলামি ভাব আছে। এবং আমেরিকানরা এই মুহূর্তে তাদের অর্থনীতির যে অবস্থা, তাদের রাজনীতির যে অবস্থা, এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতির কারণে তারা পুরো মধ্যপ্রাচ্যে খুব অসম্মান এবং অবমাননাকর অবস্থার মধ্যে পড়েছে। ওপেকের উপর তাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই, মানে তেল বাণিজ্যের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকানদের যে বন্ধু ছিল একমাত্র ইসরায়েল ছাড়া সকল বন্ধু রাষ্ট্রগুলো এখন রাশিয়ার বন্ধু হয়ে গিয়েছে, চায়নার বন্ধু হয়ে গিয়েছে। এটা আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ। তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারপরে চীনের সঙ্গে তারা পেরে উঠছে না, ইউরোপে ন্যাটো নিয়ে তাদের প্রচন্ড রকম নাজুক অবস্থা তৈরি হয়েছে আমেরিকার, এবং এই মুহূর্তে যে ইউক্রেন যুদ্ধ চলছে, এই যুদ্ধের ব্যয়ভার মেটানো আমেরিকার জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই সময়টিতে তাদের একটা খ্যাপাটে পাগলাটে লোক তাদের খুব পছন্দ ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই জায়গাটাতে একটা আশা সঞ্চার করতে পেরেছেন এবং তিনি সেখানে এসেছেন। তো তিনি অনেকগুলো ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ বন্ধের বিষয়ে। তার সঙ্গে সঙ্গে তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন তিনি অভিবাসীদের ব্যাপারে প্রথম থেকেই খুব নেতিবাচক, যে আমেরিকাতে মেক্সিকোর লোক হোক, ইউরোপের লোক হোক, বাংলাদেশের লোক হোক, মিডল ইস্টের লোক হোক, কোনো অভিবাসীদেরকে তিনি ওইভাবে জায়গা দেবেন না। তো এরপরে আমেরিকানরা তাকে ভোট দিয়েছে। দ্বিতীয়ত মুসলমানদের ব্যাপারে, মুসলিম উম্মাদের ব্যাপারে তার একটা নিদারুণ নেতিবাচক যাকে বলা হয় মনোভাব রয়েছে। ইসলামিক যে ফান্ডামেন্টালিজম, এটা নিয়ে বা জঙ্গিবাদ যেটাকে বলা হয়, এটা নিয়ে তার নিদারুণ যাকে বলে একটা আতঙ্ক তার মধ্যে কাজ করে। তো ফলে কি হচ্ছে, এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, ইউনূস সরকারের ঘাড়ের উপর যেভাবে ইসলামাইজেশনটা বা ইসলামী দলগুলো যেভাবে চেপে বসেছে, এবং আমাদের দেশে এখন প্রতিদিনই একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো মূলত ডোনাল্ড ট্রাম্পকে আতঙ্কগ্রস্ত করে তুলবে। এবং তিনি যে টুইটারে মন্তব্য করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের প্রতি নির্যাতন হচ্ছে, তিনি যে কথাটি বলেননি সেটা হলো এখানে মুসলিম উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, যেগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বর্ণনা করতেন বা অভিযোগ করতেন। আর এটাকে শেখ হাসিনা যারা বিরোধী লোকজন তারা বলতেন যে শেখ হাসিনা মূলত নাটক করছেন, তিনি মিথ্যা কথা বলছেন, ওখানে ডিবির যে মনির আছে, মনির জঙ্গি নাটক করছে টাকা পয়সা ধান্দা করার জন্য বা পশ্চিমাদের খুশি করার জন্য। কিন্তু মূল ব্যাপার হলো, আমি আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম, পড়াশোনার জন্য ছিলাম সেখানে।
তো সেখানে দেখলাম যে আপনি তাদেরকে যতই বলেন না কেন, এই আমেরিকান জাতি কিছু, কিছু জায়গাতে ভীষণ রকম কনজারভেটিভ। যেমন এই গায়ের চামড়া সাদা হতে হবে, হোয়াইট আমেরিকান। এখন এই জায়গাটা থেকে আপনি হয়তো ৩ জেনারেশন ৪ জেনারেশনে ভারতীয়, যেমন কমলার কথা চিন্তা করেন। সে আমেরিকান, কিন্তু ওই যে তার একসময় ভারতীয় গন্ধ আছে, আফ্রিকান গন্ধ আছে, গায়ের চামড়াটা এখনো ডোনাল্ড ট্রাম্পের মতো হয়নি। তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশে বসে কল্পনা করতে পারি না। যারা আমেরিকাতে থাকেন বা যারা ইউরোপে থাকেন তারা খুব ভালো করে জানেন যে এখানে রেসিজমটা কতটা প্রকট।